হ্যালো বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম সেই বিস্তীর্ণ মাঠ, অর্থাৎ সেই মাঠেই দেখা যাচ্ছে কতটা মানুষ স্বপ্ন বা কতটা আহ জীবন যুদ্ধ নিয়ে এই মাটি তারা বিস্তীর্ণ ভাবে অবস্থান করছে। আমরা সেই বিষয়ে আমরা বলতে যাব। তার আগে আমাদের সাথে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই পাতি হাঁস বা হাঁস যেটাই নামে চিনুন না কেন, এই বিষয়ে আমাদের ভিডিও হতে চলছে। আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা চ্যালেঞ্জিং, একটা মানুষের জীবন কতটা ট্র্যাজেডি নিয়ে এই ভিডিওটা হচ্ছে, তা আপনারা এই ভিডিওটা দেখতে পারলে হয়তো বা বুঝতে পারবেন। তো সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমরা যেটা বলতেছিলাম যে এই পাতিহাসের গল্প, অর্থাৎ পাতিহাসের গল্প বলতে এখানে যে ব্যক্তিদের নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই ব্যক্তির জীবন এবং ইতিহাস সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো। তো আজকে আমরা যেটা জানতে পারলাম যে এই বিস্তীর্ণ মাঠে এই পাতিহাঁস বা হাঁসের চাষ করে আপনি লাভজনক বা বিভিন্ন কিছু আপনি ফুলের সম্মুখীন হয়েছেন। তো এই বিষয়ে আমরা আজকের ভিডিওটা করতে চাচ্ছি। তো তার আগে আপনি আপনার পরিচয় দিয়ে যদি আমাদের। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, থানা গোমস্তাপুর, জেলা চাঁপাইনবাবগঞ্জ, গ্রাম কুসুম। আসলে মূলত আমার শুরুটা সেরকম ভাবে সহজ। যেহেতু আমি মানে মানে একটা মানুষ বেকার থাকে, সেই মানুষটা তার বোঝা নিয়ে যে কিরকম ভাবে বেড়ায় সেটা বলার মতো থাকে না। কিন্তু আমার শুরুটা এত সহজ ছিল না যতটা এখন দেখছেন। আমি যে এই স্বাবলম্বী হাঁসের হয়েছি। মালিক এতগুলো হয়েছেন, এক সময় ছিল না। এক সময় এতগুলো ছিল না। পরে আমার ইচ্ছা চাহিদা থাকে প্রায় 8-10 বছর আগে থেকে এটা আমার প্ল্যান ছিল। তো এই প্ল্যানে আমি কাজ করছি, তো আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। যে আচ্ছা, তো হ্যালো দর্শকরা, আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আসলে যে রবিউল ইসলাম ভাইয়ের যে স্বপ্ন ছিল এক সময় পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, কিন্তু তার ভিতরে স্বপ্নটা যে তিলে তিলে খাচ্ছিল, যে কবে সেই সাকসেসের জায়গায় যাবে, সেই বিষয়ে আমরা গল্পটা শুনতে যাচ্ছি। কিন্তু ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং হচ্ছে, তা আপনারা দেখতে থাকুন। যখন আমি আসলাম সর্বপ্রথম, তো আমাকে আমার গ্রামের মানুষ হাসাহাসি করে নিয়ে মানে পাগল টাইপের পাগল ভাবতো। ভাবে যে এত লেখাপড়া করে হাসের পিছনে আসলো, তো কি করলো, এত লেখাপড়া করে কি করলো, এটা গ্রামের মানুষ বলে। তো এক সময় আমার হাঁসগুলো কিছু ধকলে পড়ছিল যখন আমি বাচ্চাগুলো সেটে করতাম। মানে কত পদে আপনি তখন পর্যায়ে করতে পারতেছেন না যে আসলে কিভাবে এটা হ্যাঁ, করে, এই বিষয়ে এক যে যে আমি এভাবে নতুন ছিলাম আর এগুলো বিষয়ে জানতাম অভিজ্ঞ ছিল। বলে কিছু। পরে আমি যখন হাঁসগুলা পানিতে দিলাম, কয়েকদিন পরে পরে ওদেরকে ঠান্ডায় আক্রমণ করলো। তো মানুষ তখন আরো মানে মানুষের কাছে আমি হাসাহাসি। হাসার পাত্র হয়ে গেলাম। আচ্ছা। পরে আমি এক সময় বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম। যে আমি মানে মানুষের কাছে যে কোন মুখ নিয়ে যাব এই মুখটা মানে বুঝতে পারছিলাম না। পরে আসলাম, আমি একাই একাই থাকি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তো এক সময় আস্তে আস্তে দেখা যায় যে আমার হাঁসগুলো সুস্থ হয়। পরে এখন আমার মানুষজন মানে আমার আশপাশের মানুষজন সবাই আমাকে দেখলে একটা অন্যরকম ভাবে এখন। মানে পরে যে হাই লেভেলের এখন রাখে না। হ্যাঁ ওরা তারা আমাকে সালাম দিয়ে যায় এখন। পরে কিছুদিন আগে যে মানুষগুলো আমাকে দেখে মানে করতো, ধিক্কার দিত, বলতো যে আসলে কি করলো এই, যে না এত করলো, শিক্ষিত হয়ে শিক্ষিত হয়ে সেই ছেলে কেন। রাখালের কাজ করতে আসলো। হ্যাঁ, হ্যাঁ। ওই লোকগুলাই এখন আমাকে দেখে মানে তারা ভাবে যে সে আজ স্বাবলম্বী অনেক টাকা হাতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সেই শুনছিলেন রবিউল ভাইয়ের গল্প। আসলে প্রত্যেকটা জিনিসের সিঁড়িগুলো যে থাকে, সে সুপনগুলো, এটা সহজেই, এটা সহজ ভাবে সেই সিঁড়িতে ওঠা যায় না। কিন্তু এই রবিউল ইসলাম ভাই এক সময়, যিনি কিনা এই হায়ার ডিগ্রি এডুকেশন কমপ্লিট করার পর যখন এই পাড়া গ্রামে অর্থাৎ অজপাড়া গ্রামে উনি যখন এই হাঁস পালন অর্থাৎ পদ্ধতি যখন চালু করতে যায়, তখন সেই সময়ে তারা সঠিকভাবে গ্রামের লোকজন বা সমাজ তাকে মেনে নিতে পারেনি। কিন্তু সমাজে দুইটা দিক লক্ষ্য করা যায়, এক সাকসেস হলে অথবা যখন সেই জায়গা থেকে যখন সে ব্যর্থ হবে, এই দায়ভারী বা এই জিনিসগুলোই সমাজের কাছে কাল হয়ে দাঁড়ায়। তো একটা মানুষ যখন সাকসেসের পথ বিভিন্ন কিছুতে যখন করতে যায়, তখন সমাজের চোখে সেটা আঙ্গুল দিয়ে দেখে দেয় যে আসলে এটা না, এটাই করতে হবে। কিন্তু ভাই, জানেন কি, সার্থকতা অর্থাৎ সাকসেস বিভিন্ন কিছুতেই হতে পারে। তাই বলে কি রবিউল ভাই মানুষ না? তো এই বিষয়েই আমরা তার যে জীবনী গল্প শুনতেছি, যে তার যে ইতিহাস শুনতেছি, কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জিং, আরো সামনের দিকে সেই গল্পের মোড় যেতে পারে। তো রবিউল ভাই, পরবর্তীতে আপনি যখন এই হাঁসগুলো
এখানে যখন মাঠে যখন নিয়ে আসে, সেই জায়গাতে আপনি যখন প্রথম স্ট্রাগল করেন, সেই সময় আপনাকে কে কে সাপোর্ট করতো, বা এমনকি আপনার বাবা মা বা বন্ধু বান্ধব কে পাশে ছিল বা ছিল না, এই বিষয়ে যদি আপনি একটু খুলাসা করে বলতেন। আসলে মূলত আমার পাশে থাকার মতো কেউ ছিল না। এক সময় এক পাশে সময় থাকার কেউ ছিল মতো না, কেউ ছিল না। কেউ ছিল না। পরে আমার বাবা, আমার মা, আমার বাবাও এক সময় অত মানে ই করছিল না, পছন্দ করছিল না, বলছে যে এগুলোতে না যে গরুর ব্যাপারে যেত তাহলে পারে হয়তো এরকম না, মানে যেহেতু লসের সম্মুখীন হইতেছি আমি, মানে তারা দেখছে যে হাঁসগুলো হয়তো মারা যাবে এরকম ভাবতেছে। হুম, তো আমার মাকে বলতাম আমি যে যে তুমি আমার জন্য দোয়া করো। দোয়া করো, তাই। পরে আমি আর কিছুই চাইতাম না আমার মার কাছ থেকে, শুধু চাইতাম যে দোয়াটা করো তুমি, আমার আর কিছু লাগবে না। পরে আমার মায়ের দোয়ায় মেয়েটা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে আমার হাত। তো আমার পাশে দাঁড়াবার মতো আমার কোনো পরিবারের লোক ছিল না। পরে মানে এক কথায় যে আমি হাসির পাত্র হয়ে গেছিলাম তাদের জন্য। তো একসঙ্গে যে আমি নিজে নিজেই পরিশ্রম করে, মানে রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি তাদের পরিশ্রম, তাদের জন্যই। অনেক সময় দেখা যায় যে এই তো কিছুদিন আগে যখন কালবৈশাখী শুরু হয়েছিল, তখন আমার সিলেকশনটা বাতাসে করে সেই রাতে আমি আমার থাকে আমার কাছে, আমাকে নিয়ে দিয়ে আমার আর বাবা, দিনে পরিশ্রম করার পর রাতেও আমাকে এই যত্ন নেওয়ার যত্ন জন্য। দিতে। কারণ আমার একটা টার্গেট ছিল যে তাদের দিয়ে আমি রাখতে পারি, তবে আমি সব পাবো ইনশাল্লাহ। তো এ বিষয়ে সেদিন আমি সাবধান থাকতাম যাতে আমার সেটটা সুতা থাকে, কারণ তখন তো আমার হাতগুলো আক্রান্ত ছিল। হুম, হুম। তো হাঁস মানে সুতা রাখার জন্য ওই যে সেটটা আছে আমার কাছে, ওই সেটটাতে আমাকে সারা রাত কাজ করা লাগতো, পরে আমি সুতা করতে পারতাম। তো আমি তারপরে আবার সকালে হাঁসগুলো ছেড়ে নিয়ে চলে এলাম। তো ওখানে দেখা যাচ্ছে আমি 4 দিন 5 দিন নিলে ঘুমাইনি আসলে। ইন টোটালি মাসের পর মাস আমার ঘুম চলে গেছে এরকম। কিন্তু দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম সেই রবিউল ইসলাম ভাইয়ের গল্প থেকে একটা বিষয়, খেয়াল করছেন কিনা জানি না, উনি যে ওনার মায়ের কাছ থেকে যে দোয়াটা নিয়েছিল বা যে দোয়াটা চেয়েছিল, এটাই হয়তো বা তার কাছে পৃথিবীর মধ্যে শক্তিশালী জাদুর কাঠি হয়ে দাঁড়াচ্ছে। সেই জাদুর কাঠিটি আজ কতটা স্বাভাবিক বা কতটা উৎফুল্লদায়ক হয়েছে, এই বিষয়ে আমরা পরবর্তী ধাপটা আরো জানতে যাব। তো রবিউল ইসলাম ভাই, আপনি এই যে এখন যে হাঁসগুলো দেখা যাচ্ছে, এখানে হাঁস কতগুলো আছে, এই বিষয়ে যদি আমার খুলাসা করে বলেন। আমি মূলত 1,000 হাঁস খাইছিলাম, পরে এখন 900 প্লাস আছে, প্রায় 950 কাছাকাছি। তো ওই যখন আমার খামারে ঠান্ডা অসুন্দর ছিল তখন এই হাঁস কিছু কাটা গেছিল। পরে কাটা বলতে যে 30-35টা মতো মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরবর্তীতে আছে ইনশাল্লাহ। পরে কয়েকটা শিয়াল ডিয়াল খেয়ে ঠিকই আছে। হ্যাঁ দর্শক, তো রবি ইসলাম ভাই, আপনি এখানে যে এই যে 950 প্লাস হাঁস, এই হাঁস কেনার টাকা আপনি প্রথম কোথায় থেকে কিভাবে সংগ্রহ করছেন, এটা যদি আমাদেরকে অবগত করতেন। আসলে মূলত এটা একটা অনেক দুঃখের বিষয় যে যখন আমার কাছে স্বপ্ন ছিল তখন আমার কাছে টাকা ছিল না। তো এইটা আমি বাস্তবায়ন করার জন্য পরিবারে বললাম, তো তারা আসলে আগ্রহী ছিল না আমাকে দেওয়ার জন্য। মূলত আমার কাছে কিন্তু সেরকম টাকা ছিল না। পরে আমি লোনের জন্য আগ্রহী হলাম। পরে মানে লোন করে হলেও আপনি আমি আমার এই মানে স্বপ্ন পূরণ সাকসেস, করবো। হ্যাঁ সাকসেসের জায়গায় যাবেন। এটাই ছিলাম। জি। আমি আমার এমন একটা ছিল যে টার্গেট ছিল যে আমি যাই হয়ে যাক পৃথিবীর, কিন্তু আমি আমার লক্ষ্য ছেড়ে যাবো না। এটাই ছিল। পরে আমি ঋণের জন্য আবেদন করলাম। আবেদন করলেন। পরে ওই তো আমি মানে লোনটা করেছিলাম জনস্বাস্থ্য ব্যাংক থেকে। আচ্ছা, তো ওই টাকাটা বাট আমার কিছু টাকা ছিল, তবে আমার ভয় ছিল যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে পারে আমি এটা টাকাটা কিভাবে আবার কিভাবে পরিশোধ পরিশোধ করবেন? করবো। মূলত এটাই সবচাইতে বড় মানে ভয় ছিল আমার কাছে, ভিতরে এটাই সবচাইতে ভয় কাজ করছিল। তো আমার কাছে কিছু টাকা ছিল, আমি আর এর আগে যে একটা পেয়ারা বাগান করেছিলাম ওই থেকে নিয়ে টাকা income ছিল। তো ওইটা দিয়ে আমি শুরু করি, তো মাশাআল্লাহ ওই থেকে নিয়ে টাকা মানে ম্যানেজ হয়ে যায়। পরে আমার ওই টাকাটা আর কাজে লাগে নাই, কর্মসংস্থান ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছিলাম ওই টাকাটা আমার বসে থাকে পড়ে থাকে। তো মূলত হয়েছে যে এক সময় যে মানুষগুলো আমাকে বলতো, যখন আমার হাঁসগুলো রোগ আক্রান্ত হলো, যে শুধু পানির পট গলে নিয়ে বাড়ি আসবে,
তো এভাবে তারা সম্বোধন হ্যাঁ করতো। এভাবেই বলতো। পরে আমি তো গ্রামে যেতাম না, আমার এক ফ্রেন্ড আছে, তো হুম, হুম। আমাকেও এসে বলতো। তো আমার ফ্রেন্ড আমাকে অনেক সহযোগিতা করেছে, সে সুখে দুঃখে আমার পাশে থেকেছে। যেটা আলহামদুলিল্লাহ। তো ওর ঋণ আমিও জেনে মানে শোধ করার মতন না, এরকম একটা ফ্রেন্ড পাইছি। তো ওরা আমাকে শুধু হাসাহাসি করে বলতো, আমাকে বলতে চাইছে, আমি বলতাম যে কে কি বলছে এটা আমার দেখার বিষয় নেই, আমাকে আমার লক্ষ্য যেতেই হবে, আমার টার্গেট যেটা সেটাতে যাওয়া যাওয়া লাগবে। পরে ওরা এখন আমাকে দেখে ওরাই টাকা দিতে চায়, মানে আমাকে এখানে শেয়ারের ইনভেস্ট জন্য করাতেন ইনভেস্ট করতে চাই যে আমাকে সাথে লাও, সাথে না। আমাকে সাথে লাও, কিংবা তারা আইসে আমার কাছ থেকে গল্প শুনে। ও আচ্ছা। তো হ্যালো বন্ধুরা, আপনারা শুনতেছিলেন সেই রবিউল ইসলাম ভাইয়ের গল্প। আসলে জীবন কতটুকু নাটকীয় চেয়েও নাটকীয়, তো এই গল্পের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারছি এক সময় যারা কিনা তাকে পাগল বলে সম্বোধন করতো, সেই গ্রামে যেতে পারতো না, বিভিন্ন কিছু তথ্য শেয়ার করতে পারতো না, বা গ্রাম থেকে সে বিচ্ছিত ভাবে এক জায়গায় লোকালয় ছাড়া সে অবস্থান করত। আজ সেই যারা এই কথাগুলো বলতো তারাই সেই এই রবিউল ইসলাম ভাইয়ের এই প্রজেক্টে এসে তারা টাকা ইনভেস্ট করতে চায়, শেয়ার দিতে চায়। কিন্তু আসলে বাস্তবতা কি এটাই? দুঃসময়ে যদি মানুষকে যদি পাশে যদি না পাওয়া যায়, তাহলে সুসময়ে মানুষের যে বন্ধুর যে গুনগুন করে সেই পরিচয় কি এই রবিউল ইসলাম ভাইয়ের জীবনী থেকে পাওয়া যাচ্ছে? তো আরো কিছু আমরা জানবো। তো রবিউল ইসলাম ভাই, আপনার বর্তমান যে এখানে যে হাট গুলো আছে, এখানে কিভাবে এটা পরিচর্যা করতেছেন, কি বিষয়ে যদি অবগত করতেন? এখানে হাঁস আছে প্রায় 950 প্লাস 950 প্লাস। প্লাস পরিচর্যা বলতে যে এগুলো যখন আমরা বাচ্চাগুলো কালেক্ট করি, তখন আমরা কিছুদিন বাড়িতে রাখছিলাম, অর্থাৎ বোর্ডিং করছিলাম। পরে 1 মাস মতন দিয়ে আমরা বাড়িতে রাখি। আমার বাড়ি থেকে যখন আমরা চলনভূমিতে দিচ্ছি, তো এখানে সেট বানাইছিলাম। তো ওই সেটে রাখি। পরে অতগুলো আর 1 মাস বয়সে হয়েছে যে আমরা 25 দিন বয়সে ভ্যাকসিন করেছিলাম বাকি। এই তো ডট করেছিলাম 45। পরে এই ভ্যাকসিন করার জন্য, ভ্যাকসিনটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, গুড গুড। আচ্ছা, ভ্যাকসিন না করলে হাঁসের খামারে আসার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। কারণ যদি ভ্যাকসিন করা থাকে, হাঁসের দ্রুত কাজ করে ওষুধগুলোতে। কারণ আমি মানে একটা জ্ঞানযত প্রমাণ যে, পরে আমাকে গতকালকে একটা হাঁস দাঁত কলেরায় আক্রান্ত হয়েছে। পরে ওষুধ সাথে সাথে ওই 10 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়েছে। কিন্তু ওই যে যদি ভ্যাকসিন না থাকতো, ওই হাঁসটা বাঁচা সম্ভব ছিল না। তো ভ্যাকসিন না থাকলে হাঁসে আসা। আচ্ছা, আসলে মানে যারা যারা নতুন আছেন তারা যদি এই সেকশনে আসতে চান, তাহলে আসলে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে বা হাঁসের যে ভ্যাকসিন শিডিউল আছে সেই ভ্যাকসিন শিডিউল গুলো নিয়ম মেনে কিভাবে দিতে হয়, এই বিষয়গুলোই আসলে রবিউল ইসলাম ভাই বলতেছিল যে হাঁসের ভ্যাকসিন যদি না ঠিকভাবে দেওয়া হয়, তাহলে হাঁসের খামার করার প্রয়োজন নেই। তো পরবর্তীতে রবিউল ইসলাম ভাই আপনি ভ্যাকসিন শিডিউল মেনটেন করলেন, তারপরে এখন বর্তমান হাট এখন উপযুক্ত হয়ে গেছে, বেচার উপক্রম হয়ে গেছে। এই অবস্থায় এখন আপনার এই 950 প্লাস আছে, এখন বর্তমানে আপনার কতটুকু লাভজনক হবে, বা এটা যদি আরো যদি খুলাসা করে যদি আমাদেরকে বলি। আমার এখানে 1,000 বা এই যে যাবতীয় খরচ দিয়ে, রাখাল খরচ দিয়ে সব মিলে প্রায় 1,70,000 মতো খরচ হয়েছে। হুম। আর এখন যদি আমি হাঁসগুলো বিক্রি করি, প্রায় 3.5 লাখ টাকার মতো আছে। 3.5 লক্ষ টাকার মতো আসবে। তাহলে সে থেকে বোঝা যায় হ্যাঁ, সে থেকে বোঝা যায় যে আমার এখানে প্রায় 1,70,000-75,000 টাকা লাভ। লাভটা। প্রায় এটা হয়তো 2.5 মাসের ব্যবধানে। এই 2.5 মাস এই জমিতে অর্থাৎ খাল বিল এই জায়গাগুলোতে যদি হাঁস পালন করে, তাহলে এইরকম লাভ আশা করা যায়। তো আলহামদুলিল্লাহ। তো দর্শক শ্রোতা, আপনারা তো সেই শুনছিলেন রবিউল ইসলাম জানাচ্ছি তারপর। তো রবিউল ইসলাম ভাই, এখানে যদি নতুন কোনো উদ্যোক্তা হয়ে এই সেকশনে আসতে চায়, তাদের বিষয়ে যদি আপনি যদি একটু অবগত। আসলে নতুন উদ্যোক্তা হওয়া বলতে যে আমাদের একটাই, আমরা হচ্ছে যে বাঙালি, চাকরির পেছনে সবাই পড়ে থাকি। তো আমি নিজে লেখাপড়া, আমার নিজের ব্রেন আছে, তবে পরের কথা কেন শুনতে যাব? অবশ্যই। নিজের অধিকারে থাকবো, নিজ স্বাধীন, এর চাই তার কিছুই না। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মানুষ, না আর কি চাই? পরে চাকরির জন্য একটা সবারই ভাষায় হয়েছে যে লেখাপড়া করলেই বোধহয় চাকরি করা চাকরি হবে। করে লাগবে। কিন্তু এটা তাদের ভুল ডিসিশন। ওদের আইকিউ লেভেল আমি মনে করি অনেকটা কম, যারা
ভাবে যে চাকরি করব, আমাদেরকে চাকরি করাই লাগবে, কিংবা তার যে পরিবারগুলো বলে যে চাকরি করতে হবে, কিন্তু এটা ঠিক না। আমি মনে করি যে ব্যবসার জগতে আসা ভালো, সবচাইতে বেটার। আর যার আসলে নতুন করে বলতে, যে যারা নতুন তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি হাঁস খামার আসতে চায়, এটা অত্যন্ত লাভজনক। অত্যন্ত লাভজনক লাভজনক। এর তুলনায় বাংলাদেশের কোনো লাভজনক ব্যবসা নাই। সেটাই সেটাই। তো হ্যালো বন্ধুরা, এই রবিউল ইসলাম ভাই বলতেছিল আসলে আমরা হায়ার এডুকেশন ডিগ্রি অর্থাৎ লাভ করার পরে আমরা চাকরির পিছিয়ে ছুটি, কিন্তু চাকরির পিছিয়ে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে আমরাও চাকরি দিতে পারি, এই প্রত্যাশা নিয়ে উনি কথা বলতেছিল। তো ভাই, যদি নতুনরা এই সেকশনে আসে, চ্যালেঞ্জিং হয় বা তাদের ক্ষেত্রে হয়তো বা প্রথম অবস্থায় দেখা যাবে তারা নিয়ম কানুন জানে না, এই বিষয়ে তারা কোথায় থেকে জানবে বা কিভাবে এটা অবজারভেশন করবে? হ্যাঁ, এটা একটা ভালো মানে প্রশ্ন করছেন আপনাকে। যে আমারও কিন্তু এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। পরে যারা হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা হয়তো আছে, যারা হচ্ছে অনেক দিন যাবত কাজের সাথে জড়িত, তাদেরকে বললে একটু সুবিধা হয় বেশি। আর এর বিষয় হচ্ছে যে লেখাপড়া থাকলে আর কিছুই লাগে না। যদি লেখাপড়া থাকে তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন, মানে ইঙ্গিতেই বুঝে যাবেন যে কি থেকে কি হতে পারে। হ্যাঁ? তো আমি মনে করি যে এটা সমস্যা না, কোনো ধরনের সমস্যা না। হাসিল যদি ভ্যাকসিন গুলো ঠিক থাকে, কমপ্লিট থাকে, যে কেউ আসতে পারে। আচ্ছা, তাহলে ভ্যাকসিনটা কবে কবে দিলে? ভ্যাকসিনটা হয়েছে যে একটা ভ্যাকসিন দেওয়া লাগবে যে 28 দিনের ভিতরে, 28 দিনে? 0 থেকে 28 দিনের ভিতরে। এটা হচ্ছে কি দাগ প্লেগ? ডাক প্লেগ। জি। আর দ্বিতীয় ডোজ করা লাগবে, অর্থাৎ বুস্টার ডোজ করা হ্যাঁ। লাগবে 28 থেকে 45 দিনের ভিতরে। 40 থেকে 45 দিনের মধ্যে দিনের বুস্টার ডোজ অর্থাৎ দাগ প্লেগ করতে হবে। হ্যাঁ, ডাক প্লেগ। জি, তারপর আবার ওই যে ডাক কলেরা যে দাগ কলেরা, হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে 60 থেকে 75 দিনের ভিতরে করতে হবে। 60 থেকে 75 দিনের মধ্যে প্রথম প্রথম, ডোজ। হ্যাঁ। আর দ্বিতীয় ডোজ করতে হবে যে 75 থেকে 90 দিনের ভিতরে। 60 থেকে 90 90 দিনের দিনের মধ্যে। ভিতরে। এটা হচ্ছে বুস্টার অর্থাৎ ডোজ। 3 মাসের ভিতরে 4টে মানে হ্যাঁ, 2টা ভ্যাকসিন কমপ্লিট। দুইটা ভ্যাকসিন, অর্থাৎ যে একটা প্রোটেক্টিভ অর্থাৎ যে ইমপ্রুভ করার জন্য সেটা হচ্ছে বুস্টার ডোজ দেওয়া হবে। সেই বুস্টার ডোজটা হচ্ছে কি আপনার, এটাই মিলেই হচ্ছে 4টা হচ্ছে। আসলে মূলত হচ্ছে হাঁসের ভ্যাকসিন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাক প্লেগ, ডাক কলেরা। তো এটাই যে শক্তিশালী প্রোটেক্টর করার জন্য উনি বলতেছিল যে হচ্ছে কি বুস্টার ডোজ দিতে হবে। তো এই ছিল আজকের গল্পে। তো আজকে পরবর্তীতে আমরা আবার আসবো সেই সাকসেসের গল্প, কতটুকু আপনি নিজেকে স্বাবলম্বী করে আশেপাশের লোকজনের মাঝে আপনি ছড়াই দিচ্ছেন বা কতটুকু আপনার দেখে আপনাকে শিখতে পারছি, এই বিষয়ে আমরা পরে জানবো। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন বা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আমরা খুশি হতাম। আসলে দর্শকদের উদ্দেশ্যে আমার বলতে যে আসো, তোমরা সবাই হাঁস খামারে আসো। হাঁস খামার হচ্ছে যে অনেক লাভজনক ব্যবসা এটা। আর এটা এটার তুলনায় অন্য বাংলাদেশের কিছুই নাই, এক কথায় শেষ। তো আপনারা বেকার না ঘুরে বেড়িয়ে, যারা ভাবছেন যে করব কি, কিভাবে খেলে মেনটেন করবো, তো সাহস নিয়ে করে দেখো। আর হয়তো যে আমি যেমন 1000 দিয়ে করেছি, তোমরা হয়তো 500, 400, 300, যে যে তুমি অনুযায়ী করতে পারো। কিন্তু আসো, একবার চেষ্টা করে দেখো, স্বাবলম্বী হবে। একবার না হলে আবার চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগলো আজকের গল্পটা, আসলে মানুষের জীবন যে কতটা চ্যালেঞ্জিং তো সেই বিষয়ে আমরা জানলাম। তো এটা থেকে যদি কোনো উপকার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।